আপনি যে ১৫ কোটির কথা বলছেন, ওটা একটা অডিও টেপের কথা বলছেন। সেই অডিও টেপে কালীঘাটের কাকুর সঙ্গে অন্য লোকদের কথা হচ্ছিল। সেখানে শোনা যাচ্ছে যে তিনি ১৫ কোটি টাকা চেয়েছিলেন। যখন অন্যরা বলেছে যে প্রার্থীরা তো ইতিমধ্যে অনেক বেশি টাকা দিয়ে দিয়েছে, আর টাকা তারা দিতে পারবে না, তখন তিনি বলেছিলেন যে তাহলে নিয়োগগুলো বাতিল করে দেওয়া হোক, তাদেরকে গ্রেপ্তার করা হোক, অথবা তাদেরকে এত দূরে পোস্টিং দেওয়া হোক যে তারা যেতেই পারবে না। এই টাকার ভাগ নিয়ে পার্থ চ্যাটার্জি এবং অভিষেক ব্যানার্জির মধ্যে দ্বন্দ্ব হয়েছে এবং তাদের সম্পর্ক খারাপ হয়েছে। সেই জন্য ২০ কোটি নয়, তারা ২০০ কোটি টাকা আরও তোলার পরিকল্পনা করেছিলেন। এগুলো যাচাই করলে এটা প্রমাণ হয়ে যাবে যে এটা সেই অভিষেক। না হলে ওই কালীঘাটের কাকুদের কাছে যারা টাকা আদায় করছে তাদের কাছে ১৫ কোটি টাকা চাওয়ার মতো, গ্রেপ্তার করে দেওয়ার মতো, না হলে চাকরি বাতিল করে দেওয়ার মতো ক্ষমতা আর এ রাজ্যে কোন অভিষেকের আছে? এতদিনে এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই যে এ রাজ্যে সব রকম দুর্নীতির মাথা হচ্ছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করার মতো প্রচুর কেস আছে। মানে মমতা ব্যানার্জিরও ভাইপোর মতোই মুখের কোনো লাইসেন্স ছিল না, যা খুশি তাই বলতেন, অপরাধমূলক কথা অনেকবার বলতেন। দেখুন, অভিষেক ব্যানার্জি তার পিসি এবং মাসি যেহেতু মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী ছিলেন, সেই জন্য পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিত না, অপরাধ করলেও না। এর ফলে তিনি একের পর এক অপরাধ করে গিয়েছেন। ফলে তার বিরুদ্ধে একাধিক মামলা শুরু হয়েছে। তো ফলে রোববারে একটা মামলায় তাকে ডাকছে, সোমবারে একটা ডেকেছে, আবার মঙ্গলবারে আর একটা মামলায় ডাকা হয়েছে। অতএব এগুলো তিনি যেহেতু অনেক বেশি অপরাধ করেছেন, অনেক কেস হয়েছে, সেই জন্য অনেকবার ডাক পড়ছে। এর মধ্যে উত্তেজনার কোনো ব্যাপার নেই। যেমন রবিবারে যে মামলায় গিয়েছিলেন সেখানে তো উনি হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন। শরীর এত খারাপ যে ভবানী ভবনে যেতে পারছিলেন না, কিন্তু দিল্লি চলে যেতে পারছিলেন। সেই জন্যে হাইকোর্ট বলেছে যে আজকেই হাজিরা দেবেন, আজকে ৬টার মধ্যে দেবেন। তিনি গিয়ে হাজিরা দিয়েছেন। হাইকোর্ট তাকে একটা সুরক্ষা দিয়েছে যে একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত তিনি যদি তদন্তে সহযোগিতা করেন তাহলে তাকে পুলিশ গ্রেপ্তার করবে না। এখন তিনি যদি ডাকছে না যান তাহলে তো তদন্তে সহযোগিতা করছেন না, যে প্রশ্ন করছে উত্তর যদি না দেন তাহলে তদন্তে সহযোগিতা করছেন না, তাহলে গ্রেপ্তার হয়ে যাবেন। অতএব এ মামলাটায় মানে এমএলএদের সই জালিয়াতির মামলায় তিনি যদি সহযোগিতা করেন তাহলে এক্ষুনি গ্রেপ্তার হবেন না। কিন্তু যে ইডির মামলায় বা ওই যে ডিজে হুমকির মামলায় বা তার বিরুদ্ধে আরও অনেক মামলা আছে, সেসব মামলায় তিনি গ্রেপ্তার হবেন এটা বলা যাবে না। এবং তার বিরুদ্ধে প্রমাণগুলো জোগাড় হলে পুলিশ তাকে ধরে কোর্টে পাঠাবে বিচারের জন্যে। অতএব গ্রেপ্তার তিনি হতেই পারেন। স্যার, অপরদিকে তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে। ১৫ কোটি টাকা না দিলে নিয়োগ বন্ধ করে দেওয়া হবে, এমনটাই শাসানি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই যে চার্জশিটে তার নাম, এই চার্জশিটে নাম থাকা এবং তাতেই কি তিনি দোষী সাব্যস্ত হয়ে গিয়েছেন বলা যায়? না, আমাদের দেশের আইন অনুসারে কোর্টে বিচারপতি যখন তাকে দোষী সাব্যস্ত করবেন তখনই তিনি দোষী সাব্যস্ত, মানে কনভিক্টেড। এরপরে দোষী সাব্যস্ত হলে তার সাজা ঘোষণা করবেন। কিন্তু কোর্ট দোষী সাব্যস্ত করার আগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এটা বলা যাবে না। তদন্তকারী অফিসাররা যদি তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পান যার উপরে ভিত্তি করে তাকে দোষী সাব্যস্ত করা যেতে পারে, তখন তারা চার্জশিট দেন এবং তার বিচারের জন্য যে প্রমাণগুলো কোর্টের কাছে পেশ করেন। প্রসিকিউটররা যারা থাকেন সেই প্রমাণগুলো জজ সাহেবের সামনে রাখেন। জজ সাহেব সেটা দেখে যদি মনে করেন যে সন্দেহাতীতভাবে অপরাধটা প্রমাণ হয়েছে
তখন তাকে দোষী সাব্যস্ত করেন এবং যেরকম দোষ করেছেন সেরকম সাজা দেন। আপনি যে 15 কোটির কথা বলছেন ওটা একটা অডিও টেপের কথা বলছেন। সেই অডিও টেপে কালীঘাটের কাকুর সঙ্গে অন্য লোকদের কথা হচ্ছিল, সেখানে শোনা যাচ্ছে যে তিনি 15 কোটি টাকা চেয়েছিলেন। যখন অন্যরা বলেছে যে প্রার্থীরা তো ইতিমধ্যে অনেক বেশি টাকা দিয়ে দিয়েছে, আর টাকা তারা দিতে পারবে না, তখন তিনি বলেছিলেন যে তাহলে নিয়োগগুলো বাতিল করে দেওয়া হোক, তাদেরকে গ্রেপ্তার করা হোক, অথবা তাদেরকে এত দূরে পোস্টিং দেওয়া হোক যে তারা যেতেই পারবে না। স্যার সেক্ষেত্রে মানে এরকমটাই সূত্র মারফত আরও একটি খবর পাওয়া যাচ্ছে যে সুজয় এর বৈঠকে কুন্তল, শান্তনু তাদেরকে জানিয়ে দিয়েছিলেন, অভিষেক জানতে পেরেছেন যে প্রাথমিক নিয়োগে পার্থ চট্টোপাধ্যায় তিনি মোটা টাকা নিচ্ছেন। কেন পার্থ চট্টোপাধ্যায় যে টাকা নিচ্ছেন তার ভাগ অভিষেক পাননি, এই নিয়েও যথেষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় রেগে গিয়েছিলেন, এরকমটাও অভিযোগ এসেছে। এবং পরবর্তীতে সুজয় কৃষ্ণ মারফত আরও 20 কোটি টাকা দেওয়া হয় অভিষেককে, সেরকমটাও তথ্য যেরকমটা আর কি জানা যাচ্ছে। কথাটা আপনারা শুনেছেন, কিন্তু পুরোপুরি ঠিক নয়। তারা যেটা বলেন যে এই টাকার ভাগ নিয়ে পার্থ চ্যাটার্জি এবং অভিষেক ব্যানার্জির মধ্যে দ্বন্দ্ব হয়েছে এবং তাদের সম্পর্ক খারাপ হয়েছে, সেই জন্য 20 কোটি নয়, তারা 200 কোটি টাকা আরও তোলার পরিকল্পনা করেছিলেন। যে তার থেকে কাকে কত টাকা দেবে আপনারা সেই অ্যামাউন্ট বলছেন, বলুন। একদমই স্যার। তো এই রকমভাবে কোনো সরকারের মানে একদম অভ্যন্তরে থাকার পরেও এই এত পরিমাণ মানে কোটি কোটি টাকার দুর্নীতি, এই যে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? অভিষেক ব্যানার্জি পশ্চিমবঙ্গ সরকারের কেউ ছিলেন না, তিনি শুধুমাত্র এমপি। কেন্দ্রীয় সরকারের শুধু আইন পাস করার সময় তার দরকার, তিনি কোনো এক্সিকিউটিভ পোস্টেও নেই। অতএব এই যে টাকাটা তিনি তুলছিলেন সেটা তার পিসি এবং মাসির ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে অন্যান্য মন্ত্রীদের, যেমন পার্থ চ্যাটার্জি তো দলের মহাসচিব ছিলেন, মমতা ব্যানার্জির পরেই তার স্থান ছিল, কিন্তু যেহেতু মমতা ব্যানার্জির পরে স্থান, সেই জন্য পার্থ চ্যাটার্জিকেও অভিষেক ব্যানার্জিকে খুশি রাখতে হতো। তো তিনি যে অপরাধটা করেছেন, পিসি এবং মাসির পদের ক্ষমতার অপব্যবহার করে। স্যার আরও একটি বিষয়, সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিষেক সেই অভিষেক নন, এমনটাও আর কি মাঝখানে কানাঘুষো শোনা যাচ্ছিল। তো তদন্তকারীরা কিভাবে যাচাই করবেন যে চার্জশিটে উল্লিখিত অভিষেক আসলে কোন ব্যক্তিকে নির্দেশ করছে? এটা তো খুব কঠিন কাজ নয়। যাদের অডিওতে কথাটা শোনা যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তো এটা জানা যাবে। তারপর যে আনুষঙ্গিক যে অন্য তথ্য আছে সেগুলো যাচাই করলে এটা প্রমাণ হয়ে যাবে যে এটা সেই অভিষেক। না হলে ওই কালীঘাটের কাকুদের কাছে যারা টাকা আদায় করছে তাদের কাছে 15 কোটি টাকা চাওয়ার মতো, গ্রেপ্তার করে দেওয়ার মতো, না হলে চাকরি বাতিল করে দেওয়ার মতো ক্ষমতা আর এ রাজ্যে কোন অভিষেকের আছে? স্যার একটা প্রশ্ন এই বিষয়ে আসে, সেটা হচ্ছে যে এই তদন্তের গতি প্রকৃতি, এটা মানে কোনো একটি বিচ্ছিন্ন দুর্নীতির নাকি একটি সংগঠিত নেটওয়ার্কের দুর্নীতির প্রকৃতি হচ্ছে, এটা যদি একটু বিশ্লেষণ করেন। দেখুন, এতদিনে এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই যে এ রাজ্যে সব রকম দুর্নীতির মাথা হচ্ছেন মমতা ব্যানার্জি। সেটা স্কুলে নিয়োগ হোক, পুরসভায় নিয়োগ হোক, প্রাইমারি স্কুলের হোক, হাই স্কুলের হোক, কলেজে নিয়োগ হোক, ইউনিভার্সিটি নিয়োগ হোক। ইউনিভার্সিটিতে নিয়োগেও টাকা তোলা হয়েছে, আপনারা কতটা জানেন আমি জানি না। কলেজ সার্ভিস নিয়োগেও টাকা তোলা হয়েছে। এখানে টাকা ছাড়া কোনো নিয়োগ হয়েছে বলে আমার জানা নেই। আর মমতা ব্যানার্জির জড়িত নাই এরকম কোনো দুর্নীতি হয়েছে বলেও আমার জানা নেই। আপনি কয়লা পাচারে বলুন, গরু পাচার বলুন, বালি পাচার বলুন, চাকরি বিক্রি বলুন, সব মমতা ব্যানার্জি থেকে নিচের দিকে।
স্যার এই যে তদন্তে আর কি তিনি বলেছেন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তদন্তে তিনি পূর্ণাঙ্গভাবে সাহায্য করবেন, কিন্তু সেখানেই দেখা গেল সাংবাদিকদের সামনে তিনি মেজাজ হারালেন। এমনকি সূত্র মারফত খবর যে তদন্তকারী অফিসারদের সামনেও নাকি তা মানে তিনি একাধিকবার মেজাজ হারিয়েছেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে যেভাবে একের পর এক তদন্তের খাঁড়া নেমে আসছে, তাতে খুব তাড়াতাড়ি কি তিনি শ্রীঘরে যাবেন? দেখুন, তদন্তকারী সংস্থাগুলো যদি তদন্ত ভালোভাবে করে তাহলে তো অভিষেক ব্যানার্জি অবশ্যই প্রথমে হাজতে তারপরে জেলে যাবেন। কিন্তু তারা যদি তদন্ত ঠিকমতো না করে তাহলে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। আর মেজাজ হারানোর যে কথা বলছেন, এতদিন তো তিনি এরকম কঠিন প্রশ্নের সম্মুখীন হতে অভ্যস্ত ছিলেন না। তিনি যা বলতেন সেটাই আইন ছিল। তো মেজাজটা তো সেরকম হয়ে আছে। এখন যে অবস্থার পরিবর্তন হয়েছে তাতে দেখবেন যে গলাটা কিছু মিহিও হচ্ছে। এই যে কল্যাণ ব্যানার্জি বলেছিলেন যে মমতা ব্যানার্জি হয় অভিষেককে নিয়ে থাকুক, আর নাহলে অভিষেককে বাদ দিয়ে আমাদের সঙ্গে থাকতে হলে তাকে বাদ দিতে হবে। শটটা গলার কতটা মিহি হয়েছে দেখুন। করেছেন, বড় করেছেন, অতএব তিনি বলতেই পারেন। এরকম কণ্ঠস্বর আপনি আগে শুনেছেন? তো তাহলে পরিবর্তন হয়নি আপনি বলছেন কেন? অনেক পরিবর্তন হয়েছে। আস্তে আস্তে এই পরিবর্তন হয়ে যাবে, গলার স্বর মোলায়েম হয়ে যাবে আস্তে আস্তে। স্যার তবে মানে এতদিন পর্যন্ত বাংলার মানুষ যার জন্য অপেক্ষা করে আছে যে এই দুর্নীতির আসল মাথা, আপনিও একাধিকবার এই প্রশ্ন তুলেছেন যে কেন এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। তো তদন্তকারী অফিসারদের সামনে কি বড়সড় কোনো রাজনৈতিক বাধা হতে পারে এই এই যে সমস্ত দুর্নীতির আসল মাথাকে যদি তারা ধরতে চান সেক্ষেত্রে? আসল মাথা মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জিকে যদি কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা না থাকতো তাহলে অনেক দিন আগে ধরতে হতো। আমি বলছি, দেখুন, আমার সারদায় মমতার অপরাধ বলে আমার একটা বই আছে। সেখানে আমি এটা দেখিয়েছি যে যতটুকু জানা গিয়েছে তার ভিত্তিতে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে হাজতে পাঠানো যায়, কোর্টে ট্রায়াল করে জেলে পাঠানো যায়। কিন্তু চিটফান্ডে তদন্ত যারা করেছেন, গ্রেপ্তার করা তো পরের কথা, তাকে জিজ্ঞাসাবাদ করেছেন কে? করেননি। তো বাধ্যবাধকতা না থাকলে কেন জিজ্ঞাসাবাদ করেননি? ধরুন এই যে নিয়োগ দুর্নীতি, 26,000 ছেলের চাকরি গেল। যেমনই এখানে শাসক দল পরিবর্তন হলো, ওই মার্কশিটগুলো তো প্রকাশ হয়ে গেল। তো তার আগে প্রকাশ হয়নি, তারা মমতা ব্যানার্জি প্রকাশ করতে দেননি। তো যদি এগুলো প্রকাশ করতেন এবং বৈধভাবে কারা চাকরি পেয়েছিলেন, তাহলে তো বৈধভাবে যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরিটা বাতিল হতো না। তো মমতা ব্যানার্জির জন্য হয়েছে। তো এই নিয়োগ দুর্নীতি যারা তদন্ত করছেন, গ্রেপ্তার তো পরে, মমতা ব্যানার্জিকে কেন জিজ্ঞাসাবাদ করেনি? তো এই রকমভাবে এই যে ইডির রেডের সময় তিনি চলে গিয়ে ডাকাতি করলেন, হ্যাঁ, তো সুপ্রিম কোর্টে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তাড়াতাড়ি সম্পূর্ণ কাগজ দিয়ে যদি ওনাকে ভিতরে ঢুকাতেন তাহলে ভোটের সময় তো উনি বাইরে থাকতেন। তো কেন এটা করা হয়নি? তার মানে কোথাও বাধা আছে, সে ব্যাপারে আমার সন্দেহ নাই। তদন্তকারী সংস্থার লোকেরা এই যে ধরুন ভোটের সময় যেসব কথা বলেছেন, বলে তৃণমূল হারতে পারে না, আমরা জিতে বসে আছি, 4 তারিখে রেজাল্ট বেরোবে, তারপর আমরা জিতব, তারপরে দুর্মুষ করব। তো এই মামলায় তো অ্যারেস্ট করা যায়। আচ্ছা দেখুন, বলছে যে বিজেপি 4 তারিখে যখন ভোট বেরোবে বিজেপি কর্পূরের মতো উড়ে যাবে, আর বিজেপি যারা করে তাদেরকে বিজ্ঞাপন দিয়ে বলতে হবে যে আমরা বিজেপি করি না। এর জন্য তো অ্যারেস্ট হতে পারে। অর্থাৎ মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করার মতো প্রচুর কেস আছে। মানে মমতা ব্যানার্জিরও ভাইপোর মতোই মুখের কোনো লাইসেন্স ছিল না, যা খুশি তাই বলতেন, অপরাধমূলক কথা অনেকবার বলতেন। এই যে এসআই যখন শুরু হয়েছিল কি বলেছিলেন? যে আমি বেঁচে থাকতে করতে দেব না। তো এটা অপরাধ না? এই যে বেঁধে রাখার প্রস্তাব, রক্তগঙ্গা বইয়ে দেওয়ার প্রস্তাব, জবাই করার প্রস্তাব তার এবং তার দলের লোকদের, এগুলো অপরাধ নয়? তো মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করতে চাইলে অনেক মামলা আছে।
স্যার, শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, তার যিনি আত্মসহায়ক অর্থাৎ পিএ সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো এবং বিভিন্ন রকমের দুর্নীতিতে তার একদম প্রত্যক্ষভাবে যুক্ত থাকার আর কি অভিযোগ উঠছে, কিন্তু সুমিত রায়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে কি বলতে চান স্যার? কোন অপরাধীকে কখন পুলিশ খুব সহজে খুঁজে পায়? আর যারা একদম দাগি অপরাধী তাদের তো একদমই পায় না, তাকে খোঁজ করে পাওয়া যাচ্ছে না। তো দেখুন, কিন্তু আগাম জামিনের জন্য আবেদন জমা করেছেন, তার মানে কি? এটা পরিষ্কার যে তাকে পাওয়া গেলে পুলিশ গ্রেপ্তার করতে পারে, এটা বুঝেছেন। এখন আগাম জামিন যদি বাতিল হয় তখন কি হবে দেখুন। তবে স্যার, যেরকম তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন যে সুমিত বাবুর টাওয়ারের শেষ লোকেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো সুমিতবাবু অপরাধটা করতে পেরেছেন কেন? অভিষেক ব্যানার্জির সচিব বলি। আর অভিষেক ব্যানার্জি অপরাধটা করতে পেরেছেন কেন? যে তিনি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা ভূমি রাজস্ব মন্ত্রীর ভাইপো এবং বোনপো, সেই জন্যে। স্যার, পৃথিবীর কারো ক্ষমতা নেই সাহেবকে ছোবে, এই উক্তিটা করেছিলেন একদা। সেটা হচ্ছে, আপনি একটু আগে উল্লেখ করছিলেন কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণবাবু। কিন্তু এখন তো সিবিআই, সিআইডি, ইডি সবাই ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, মানে সেই সাহেবকে টানাটানি করছে, কি বলবেন? তা এখনও ছোঁয়নি তো। আর যখন তিনি বলেছিলেন তখন সত্যিই কেউ ছুঁতে পারেনি তো। তিনি যে খুব বেঠিক কথা বলেছিলেন এরকম নয়। মানে তদন্তকারীরা ডাকছেন, তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিচ্ছেন, তিনি গরম গরম বক্তৃতা দিচ্ছেন, যেন তাকে নেতা করার জন্যই তাকে ডাকা হচ্ছে। তদন্তকারীদের কাজ তো সেটা নয়। তদন্তকারীরা প্রমাণটা জোগাড় করে ধরে হাজতে পড়ুন, তারপরে কোর্টে পাঠান, তারপরে কত গরম গরম ভাষণ দেন সেটা দেখুন। তো সেটা তো করেনি। তো কালীঘাটের কাকু যেটা বলেছেন, তদন্তকারীরা তো সেটা প্রমাণ করেছেন। স্যার, আপনি বলেছিলেন যে এই একটি নীতিহীন দল অর্থাৎ তৃণমূল, এর অস্তিত্ব বেশি দিন টিকবে না যদি এরা ভোটেতে হেরে যায়। তো আমরা সেই রকমই দেখলাম, আপনার সেই বক্তব্য একদম অক্ষরে অক্ষরে মিলে গেল এবং বর্তমানে যারা বিক্ষুব্ধ সাংসদ তারা আবার নতুন একটি দলে যুক্ত হলেন। এই বিষয়টিকে কিভাবে বিশ্লেষণ করবেন স্যার? দেখুন, আমি যে বলেছিলাম যে ক্ষমতায় না থাকলে তৃণমূলেরা থাকবে না, কেন বলেছিলাম? যে দেখুন, সব অপরাধীগুলো তৃণমূলে এসে জুটেছে। কেন জুটেছে? যে মমতা ব্যানার্জি দেখুন পুলিশ মন্ত্রীর পদটা রেখেছেন, ভূমি রাজস্ব মন্ত্রীর পদটা রেখেছেন, কর্মীবর্গ বিভাগের পদটা রেখেছেন। এইভাবে তিনি যে পদগুলো রেখেছিলেন তাতে যে অপরাধীরা, এই যে আপনি অভিষেকের সচিবের কথা বলছেন, সে তো অবৈধভাবে সরকারি জমি বিক্রি করার দায়। তো সে দপ্তরের মন্ত্রী তো মমতা ব্যানার্জি। পুলিশের ধরার কথা, পুলিশ মন্ত্রী তো মমতা ব্যানার্জি। তো এই যে সুরক্ষাটা তারা পাচ্ছিলেন যে পুলিশ ধরবে না, ভূমি রাজস্ব দপ্তরের লোকেরা তারা যা বলবেন সেটা করে দেবে, স্বাস্থ্য দপ্তরের লোকেরা তারা যা বলবেন তাই করে দেবেন, সেই জন্যে আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন, পুলিশ মন্ত্রীও নন, স্বাস্থ্যমন্ত্রীও নন, ভূমি রাজস্ব মন্ত্রী নয়, তো তারা থাকবেন কেন? সেই জন্যে তারা দেখুন, যারা গিয়েছেন তাদেরকে দেখুন, কারো নারদায়, কারো শারদে, তাহলে অন্য মামলায় রোজভ্যালিতে সব মামলা হয়ে আছে। তারা যদি না যান, এখন কেন্দ্রের এবং রাজ্যের শাসক দল একই, তো তাহলে তারা কি হবেন? গ্রেপ্তার হবেন, হাজতে যাবেন। তারা এখন যা করছেন হাজতে যাওয়া থেকে বাঁচার জন্যে। নাহলে চিন্তা করুন, তৃণমূলের এমএলএ, তৃণমূলের এমপিরা গিয়ে মিটিং করছেন বিজেপির মন্ত্রীর বাড়িতে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীও যাচ্ছেন। কিসের জন্যে? ওই গ্রেপ্তার হওয়া থেকে বাঁচতে, ওই যে গায়ে ডিম পড়ছে, পচা টমেটো পড়ছে, ওইগুলোর থেকে বাঁচার জন্যে তারা এখন তৃণমূল ছেড়ে পালাচ্ছেন, অন্য জায়গায় গিয়ে ভিড়ছেন। কোথায় যাচ্ছেন আপনারাই বলছেন।
স্যার, সায়নী ঘোষ থেকে শুরু করে দেব, যারা সকালবেলাও বলেছিলেন যে না দিদি ছাড়াই দিদি আমাদের সব কিছু, সেই তারাই আবার বিকেলবেলা দেখা যাচ্ছে যে একদম সম্পূর্ণ মানে 180 ডিগ্রি তারা ঘুরে গেলেন এবং ওই বিক্ষুব্ধ যারা রয়েছেন সাংসদদের দলে যোগ দিলেন। তো এই বিষয়টা কি মানে শুধুমাত্র রাজনৈতিকভাবেই তাৎপর্যপূর্ণ, নাকি এটা সম্পূর্ণ একটা দুমুখ সাপের মতন নেচার? এখন এরা সুবিধাবাদী। এই দলের সঙ্গে থাকলে এই যে অরূপ স্বরূপরা কাজ বন্ধ করতে পারবেন না, তারা কাজ পাবেন সিনেমাতেও, এবং তারা অপরাধ করলে পুলিশ ধরবে না, এই জন্য ছিলেন। এখন অরূপ স্বরূপও নাই, মমতা ব্যানার্জিও পুলিশ মন্ত্রী নাই, মুখ্যমন্ত্রীও নাই, তো তাহলে তারা কী জন্যে থাকবেন? আর এখন তো থাকলে তারা গ্রেপ্তার হবেন।